দেখো মনিটরের মধ্যে তোমাদেরকে আমি একটি প্রশ্ন দেখাইতেছি। এই প্রশ্নটা 2017 সালে রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার মধ্যে আসছিল। দেখো খ বিভাগে 4 নং প্রশ্ন আসছিল। তোমাদের যে হিসাব বিজ্ঞান বইটা আছে, ওই হিসাব বিজ্ঞান বইয়ের যে জাবেদা অধ্যায়টা আছে, ওই অধ্যায় থেকে সাধারণত এই প্রশ্নটা করা হয়েছে। আজকে তোমাদের আমি এই প্রশ্নের সমাধান নির্ণয় করে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবা। দেখো, তাহলে যেহেতু আমরা প্রশ্নের সমাধান নির্ণয় করব, তাহলে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। 2016 সালের এপ্রিল মাসে জনাব কাশেমের ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। এপ্রিল 1, ব্যাংকে 25,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। এপ্রিল 12, কামালের নিকট 15,000 টাকার পণ্য বিক্রয়। এপ্রিল 14, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। 15, পণ্য উত্তোলন 5,000 টাকা। 16, পাওনাদারকে চেকে পরিশোধ 3,000 টাকা। 18, দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। 29, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। দেখো, যেহেতু সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেনাদারের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে বলা হয়েছে 12, 14, 18 ও 29 তারিখের লেনদেনগুলোকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। ঘতে বলা হয়েছে চলমান জের ছকে ব্যাংক হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। দেখো, এখানে বলা হয়েছে ব্যাংক হিসাব আর আছে হলো উত্তোলন হিসাব। দেখো, ব্যাংক হিসাব আর উত্তোলন হিসাব যেহেতু এখানে বলা হয়েছে, তার মানে এই প্রশ্নে আমাদের খতিয়ান করতে হবে, বুঝতে পারছো? তার মানে খতিয়ান চেয়েছে প্রশ্নের মধ্যে। ব্যাংক হিসাব এবং উত্তোলন হিসাব আমরা খতিয়ানের মাধ্যমে দেখিয়ে দিব। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিলাম। এখন আমরা সমাধান নির্ণয় করব। যেহেতু সৃজনশীল প্রশ্ন, আমাদের নিয়ম অনুযায়ী ক নম্বর প্রশ্নের সমাধান প্রথমে নির্ণয় করতে হবে। দেখো, ক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেনাদারের পরিমাণ নির্ণয় করো। দেখো, দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এর জন্য আমাদের 4টা ঘর কাটতে হবে। যেহেতু এই প্রশ্নের মধ্যে তারিখ আছে, একটা তারিখের জন্য আর একটা বিবরণ আর 2টি টাকা ঘর দিব আমরা ডান পাশে। ঠিক আছে? দেখো, তাহলে আমরা প্রথমে ঘরটা কেটে নিই। যেহেতু টাকার ঘর ডান পাশে হয়, দেখো আমরা 4টি ঘর কেটে নিলাম। আমরা তারিখ দেব, বিবরণ, টাকা। দেখো, আমরা ক নম্বর প্রশ্নের জন্য আমরা ঘরটা কেটে নিলাম। দেখো, যেহেতু 2016 সালের অঙ্ক, তাহলে আমরা সালটা লিখে নিই। এপ্রিল মাসের অঙ্ক। দেখো, যেহেতু আমাদের দেনাদারের পরিমাণ নির্ণয় করতে হবে, তাহলে আমরা উপরে লিখে নিই দেখো, আমরা দেনাদারের পরিমাণ নির্ণয় করব। এখন আমরা দেনাদার কাকে বলে এটা যদি আমরা না চিনি, বা দেনাদার কিভাবে এই কারবার প্রতিষ্ঠানের মধ্যে দেনাদারের পরিমাণ দেখো, যেহেতু ক নম্বর প্রশ্ন আমরা তাহলে উপরে লিখে নেই দেখো, দেনাদারের পরিমাণ নির্ণয়। এখন আমাদের জানতে হবে, যেহেতু আমরা দেনাদারের পরিমাণ নির্ণয় করব, দেনাদার কাকে বলে। তোমরা মনে রাখবা, কারবার প্রতিষ্ঠানের মধ্যে দেখো এই যে অঙ্কটা, এটা তোমরা মনে রাখবা, আমরা যে অঙ্কটা করতেছি এটি কারবার প্রতিষ্ঠানের অঙ্ক। ঠিক আছে? কারবার প্রতিষ্ঠান যদি বাকিতে কোনো কিছু বিক্রয় করে, তাহলে দেনাদারের সৃষ্টি হয়। তোমরা মনে রাখবা। ঠিক আছে? তাহলে দেনাদার সৃষ্টি হয় কিভাবে?
বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। এটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা দেনাদারের পরিমাণ অবশ্যই নির্ণয় করতে পারবা। তাহলে আমরা যেহেতু দেনাদারের পরিমাণ নির্ণয় করব, তাহলে এই যে ঘটনাগুলো আছে এখানে আমরা খুঁজবো কারবার প্রতিষ্ঠান বা জনাব কাশেম, যেহেতু এই কারবার প্রতিষ্ঠানের মালিক জনাব কাশেম কয় তারিখে বাকিতে পণ্য বিক্রয় করছে। যেটা বাকিতে পণ্য বিক্রয় করবে ওটাকে আমরা দেনাদার হিসেবে গণ্য করব। দেখো 1 তারিখে ব্যাংকে 25,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। 12 তারিখ কামালের নিকট 15,000 টাকার পণ্য বিক্রয়। দেখো এখানে লেখা আছে কামালের নিকট 15,000 টাকার পণ্য বিক্রয়, এটা কিন্তু বাকিতে বিক্রয় করেছে। তাহলে আমরা কীভাবে বুঝবো এটা বাকিতে বিক্রয় করেছে? তোমরা মনে রাখবা, পণ্য ক্রয় ও বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, নগদ উল্লেখ না থাকে, তাহলে তোমরা ধরে নিবা এটা অবশ্যই বাকিতে করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে কি বলছি, পণ্য ক্রয় ও বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, নগদ উল্লেখ না থাকে, তাহলে তোমরা ধরে নিবা এটা অবশ্যই বাকিতে বিক্রয় করা হয়েছে। দেখো যেহেতু কামাল একজন ব্যক্তির নাম, কামালের নিকট 15,000 টাকা পণ্য বিক্রয় করেছে, তাহলে আমরা ধরে নিব এটা বাকিতে বিক্রয় করেছে। বুঝতে পারছো? যেটা বাকিতে বিক্রয় করবে ওইখানেই দেনাদার আছে আমরা ধরে নিব। তাহলে যেহেতু এটা কয় তারিখ, 12 তারিখ, আমরা লিখে নেই 12 তারিখ কামালের নিকট পণ্য বিক্রয়। দেখো কামালের নিকট পণ্য বিক্রয় করছে কত টাকা, 15,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে নিই দেখো লিখে নিলাম। এখন একটা দেনাদার আমরা পেলাম। এখন আমরা দেখব আরও কারবার প্রতিষ্ঠান বাকিতে পণ্য বিক্রয় করেছে কি না। দেখো তারপরে কি আছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, যেহেতু চেকে বিক্রয় করেছে এটা বাকিতে নয়, ঠিক আছে। পণ্য উত্তোলন, পাওনাদারকে চেকে পরিশোধ, দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। এই যে দেখো বাকিতে যে 12 তারিখে কামালের কাছে 15,000 টাকার পণ্য বিক্রয় করছিল, দেখো এই যে 18 তারিখে এসে এখানে লেখা আছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। তার মানে এই কারবার প্রতিষ্ঠান যেহেতু 15,000 টাকার বাকিতে পণ্য বিক্রয় করছাল, তার মানে এই কারবার প্রতিষ্ঠানের মধ্যে দেনাদারের পরিমাণ কত আছে, এখন 15,000 টাকা আছে। এখন দেখা গেল 18 তারিখে এসে এই 15,000 টাকার মধ্যে 2,000 টাকা কোনোভাবে আদায় করা সম্ভব নয়। তাহলে প্রকৃতপক্ষে দেনাদার কিন্তু 13,000 টাকা, তাই না? তাহলে আমরা এটা লিখে নেব কয় তারিখে, 18 তারিখ। দেখো আমরা অবশ্যই ম্যানেজ করে দেব। দেখো এখানে লেখা আছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে এখানে আমরা লিখবো শুধু আদায়যোগ্য নয়, তাহলেই হবে। দেখো আদায়যোগ্য নয় কত টাকা, 2,000 টাকা। এখন আমরা 15 থেকে 2 বিয়োগ করলে দেখো কত হয়, 13,000 টাকা। 13,000 টাকা। দেখো আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নের সমাধান নির্ণয় করা শেষ হয়েছে, ঠিক আছে। আসলে প্রশ্ন যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের উত্তর দেওয়া কিন্তু আসলে কঠিন কিছু না, তাই না? দেখো যেহেতু দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাহলে দেনাদার জিনিসটা কি এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের নির্ণয় করা সম্ভব। যেহেতু আমরা জানি কারবার প্রতিষ্ঠান যদি বাকিতে পণ্য বিক্রয় করে তাহলে দেনাদারের সৃষ্টি হয়, তাই না? তাহলে আমরা 12 তারিখে পেলাম বাকিতে বিক্রয় করেছে 15,000 টাকা, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম দেনাদার 15,000 টাকা। তারপর দেখলাম এই যে বাকিতে যে পণ্য বিক্রয় করছাল তার কাছে 15,000 টাকা যে কারবার প্রতিষ্ঠান পেত, ওইখান থেকে 2,000 টাকা সে দিবে না, তাহলে এখন দিবে কত, 13,000 টাকা, তাই না? তাহলে আমরা সহজে কিন্তু অঙ্কটা বুঝে নিলাম। তারপর দেখো খ নম্বর প্রশ্নের মধ্যে এখানে বলা হয়েছে 12, 14, 18, 29 তারিখের লেনদেনগুলোকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। দেখো এই যেখানে যে লেনদেনগুলো আছে, দেখো এখানে কয়টা লেনদেন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এই যে 7টা লেনদেন আছে, এখান থেকে আমাদের জাবেদা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু জাবেদা নির্ণয় করব তাহলে ছকটা আমরা প্রথমে কেটে নিই, তাই না? আমরা জানি জাবেদার মোট 5টি ঘর, একটি তারিখের ঘর, আরেকটি বিবরণের ঘর, একটা হলো খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা, আর হলো ক্রেডিট টাকা। তাকে এই যে ছকটা আমরা কেটে নিলাম। তাহলে এখানে আমরা লিখব তারিখ, এখানে আমরা লিখব বিবরণ,
এখানে আমরা লিখব খতিয়ান পৃষ্ঠা। দেখো আমরা জানি জাবেদা থেকে সাধারণত খতিয়ানে স্থানান্তর করা হয়, তাই না? তার জন্য কিন্তু এখানে খতিয়ান পৃষ্ঠা হয়, তোমরা মনে রাখবা। এটা হলো ডেবিট টাকা আর এটা হলো ক্রেডিট টাকা। দেখো এই যে আমরা ঘরটা যে কেটে নিলাম, এখন আমরা জাবেদা নির্ণয় করব কিভাবে। দেখো যেহেতু 2016 সালের অঙ্ক, তাহলে আমরা লিখে নিই 2016 সালের এপ্রিল মাস। তোমরা মনে রাখবা কোনো লেনদেন বা কোনো ঘটনা থেকে যদি আমরা জাবেদা নির্ণয় করতে চাই, ঠিক আছে, যদি আমরা জাবেদা নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই একটা ডেবিট আর একটা ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে। তোমরা মনে রাখবা একটা ডেবিট একটা ক্রেডিট অঙ্ক হোক বা না হোক আমাদের ডেবিট এবং ক্রেডিট লিখতে হবে, বুঝতে পারছো? দেখো তাহলে এই যে প্রথম যে লেনদেনটা এটা আমরা প্রথমে করে নেই। দেখো 1 তারিখে ব্যাংকে 25,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তোমরা মনে রাখবা ব্যাংকে হিসাব খোলা মানে হলো ব্যাংকে জমা দেওয়া, বুঝতে পারছো? যেহেতু আমরা কারবার প্রতিষ্ঠান অঙ্ক করি, দেখো আমি একটা ছক কেটে নেই আমাদের বোঝানোর জন্য। দেখো এই যে আমরা ছক কেটে নিলাম। দেখো আমরা যদি জাবেদা নির্ণয় করতে চাই একটা ডেবিট একটা ক্রেডিট আমাদের অবশ্যই লিখতে হবে, বুঝতে পারছো? দেখো তোমরা মনে রাখবা কারবার প্রতিষ্ঠানে যেহেতু 5 শ্রেণীর হিসাব আছে, আমরা জানি খরচ, সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব, বুঝতে পারছো? এগুলো খরচ আর সম্পদ যদি কারবার প্রতিষ্ঠানের মধ্যে বৃদ্ধি পায় কোনো ঘটনার ফলে, তাহলে বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং হ্রাস পেলে ক্রেডিট হয়। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি কারবার প্রতিষ্ঠানের মধ্যে হ্রাস পায় কোনো ঘটনার ফলে তাহলে ডেবিট হয়, আর যদি কোনো ঘটনার ফলে বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। দেখো যাই হোক তোমরা মনে রাখবা প্রথমে এই যে নগদ এই নগদের আরেকটি হলো টাকা, বুঝতে পারছো? তোমরা মনে রাখবা নগদ মানে হলো কারবার প্রতিষ্ঠানে টাকাকে বোঝানো হয়, টাকাকে বোঝানো হয়। কোনো ঘটনার ফলে বা কোনো লেনদেনের ফলে যদি কারবার প্রতিষ্ঠানের মধ্যে এই যে নগদটা হ্রাস পায়, যদি হ্রাস পায় তাহলে নগদান হিসাব অবশ্যই ক্রেডিট হবে, বুঝতে পারছো? যদি কোনো ঘটনার ফলে এই নগদ টাকাটা কারবার প্রতিষ্ঠানের মধ্যে বৃদ্ধি পায়, বুঝতে পারছো, তাহলে অবশ্যই ডেবিট হবে। তাহলে এই নগদ টাকাটা যদি কোনো ঘটনার ফলে কারবার প্রতিষ্ঠানের মধ্যে বৃদ্ধি পায়, বুঝতে পারছো, যদি বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর যদি কোনো ঘটনার ফলে নগদ টাকা কারবার প্রতিষ্ঠানের মধ্যে হ্রাস পায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা মনে রাখবা। তাহলে কি বলছি, কোনো ঘটনার ফলে যদি এই নগদ টাকা কারবার প্রতিষ্ঠানের মধ্যে বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব ডেবিট হবে। আর যদি কোনো ঘটনার ফলে কারবার প্রতিষ্ঠানের মধ্যে নগদ টাকা হ্রাস পায়, ঠিক আছে, তাহলে নগদান হিসাব কী হবে, ক্রেডিট হবে। এসে দেখো এখন আমরা এদিকে এখানে কিন্তু নগদ আছে, ব্যাংকে 25,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। 25,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা মানে ব্যাংকে 25,000 টাকা জমা দেওয়া। 25,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার ফলে দেখো কারবার প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু নগদ টাকা হ্রাস পাইছে, তাই না? এবং ব্যাংকে 25,000 টাকা জমা দেওয়ার কারণে ব্যাংকের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে। দেখো কারবার প্রতিষ্ঠানে দেখো নগদ সম্পদ, ব্যাংক সম্পদ, তাহলে আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে নগদ সম্পদ ডেবিট হয়, আর যদি সম্পদ হ্রাস পায় তাহলে জাবেদা নির্ণয়ের সময় ক্রেডিট হয়। দেখো ব্যাংকে জমা দেওয়ার ফলে একদিকে ব্যাংকের পরিমাণ বৃদ্ধি পাইছে, আরেকদিকে নগদের পরিমাণ হ্রাস পাইছে। তাহলে যেটা বৃদ্ধি পাইছে আমরা ওটা ডেবিট দিব, আর যেটা হ্রাস পাইছে আমরা ওটা ক্রেডিট দিব। দেখো তাহলে আমরা যেহেতু ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকের পরিমাণ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক হিসাব এখানে ডেবিট দিব। এবং ব্যাংকে জমা দেওয়ার কারণে কারবার প্রতিষ্ঠানে যেহেতু নগদ টাকা হ্রাস পাইছে তাহলে আমরা নগদান হিসাব আমরা ক্রেডিট দিব। দেখো ক্রেডিট দিলাম। এখন এই যে ডেবিট ক্রেডিট আমরা টাকাটা বসিয়ে দেব। 25,000 টাকা যেহেতু লিখে দেই, দেখো লিখে দিলাম। আমরা তাহলে একটা জাবেদা আমরা শেষ করলাম, বুঝতে পারছো? শেষ করলাম। এটা কয় তারিখ আমরা লিখে দিই, এখানে 1 তারিখ লিখে দিলাম। তারপর দেখো আছে হলো
12 তারিখ। দেখো এপ্রিল মাসে 12 তারিখ এখানে কি বলা হয়েছে, কামালের নিকট 15,000 টাকার পণ্য বিক্রয়। তোমরা মনে রাখবা, কারবার প্রতিষ্ঠান যদি কোনো কিছু বিক্রয় করে, সেটা নগদে হোক বাকিতে হোক, ঠিক আছে, কারবার প্রতিষ্ঠান যদি কোনো কিছু বিক্রয় করে তাহলে বিক্রয় হিসাব তোমরা মনে রাখবা বিক্রয় হিসাব অবশ্যই ক্রেডিট হবে। বুঝতে পারছো? তাহলে কি বলছি, কারবার প্রতিষ্ঠান যদি কোনো কিছু বিক্রয় করে, তাহলে আমরা ওই গণনা থেকে যদি জাবেদা নির্ণয় করি, তাহলে বিক্রয় হিসাব কী হবে, অবশ্যই ক্রেডিট হবে। দেখো তাহলে আমাদের ডেবিট দিতে হবে কি, যদি নগদ দিয়ে বিক্রয় করে তাহলে নগদের পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে এখানে আমরা নগদ ডেবিট দেবো। বুঝতে পারছো? নগদান হিসাব আমরা ডেবিট দেব। যদি বাকিতে বিক্রয় করে তাহলে নগদ না দিয়ে আমরা দেনাদার হিসাব ডেবিট দেব। বুঝতে পারছো? দেনাদার হিসাব ডেবিট দেব, কারণ বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়, তোমরা মনে রাখবা। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এটা বাকিতে বিক্রয় করেছে, তাহলে আমরা দেনাদার হিসাব ডেবিট দেব, এই বিক্রয় হিসাব ক্রেডিট দেব। যদি নগদে বিক্রয় করতো তাহলে নগদান হিসাব ডেবিট দিতাম, তাই না? একদম সহজ কিন্তু। দেখো দেখো লিখে দিলাম। এখন আমাদের টাকাটা বসাতে হবে। দেখো কত টাকার পণ্য বিক্রয় করছে, 15,000 টাকা। 15,000 টাকা এখানে আমাদের লিখতে হবে 15,000 টাকা। দেখো লিখে দিলাম। দেখো তাহলে আমরা দুইটা জাবেদা কিন্তু শেষ করলাম অলরেডি। দেখো তারপর কয় তারিখ আছে, 12-র পরে আছে হলো 14 তারিখ। এখন আমরা 14 তারিখে জাবেদাটা নির্ণয় করবো। দেখো চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। দেখো চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, দেখো এটাও বিক্রয় করছে, এটাও কিন্তু বিক্রয় করছে। আমি প্রথমে বলে নিছি, কারবার প্রতিষ্ঠান যদি কোনো কিছু বিক্রয় করে এবং ওই ঘটনা থেকে যদি আমরা জাবেদা নির্ণয় করি, আমরা অবশ্যই বিক্রয় হিসেবে ক্রেডিট দেবো। তাহলে বিক্রয়তে ক্রেডিট আমরা পেলামই, তাহলে এখন ডেবিট দেবো কি, আমরা তাই নগদে বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট দিতে হয়, বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট দিতে হয়। ঠিক আছে? তাহলে চেকে বিক্রয় করছে, তাহলে আমরা ডেবিট কী দেবো, তোমরা মনে রাখবা, চেক মানে হলো ব্যাংক। যেহেতু চেকে বিক্রয় করছে, তাহলে কারবার প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকের পরিমাণ বৃদ্ধি পাইছে। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই ব্যাংক হিসাব ডেবিট দিবা। কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরা কী দিবা, ব্যাংক হিসাব ডেবিট দিবা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, একদম সহজ কিন্তু, তাই না? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, দেখো বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো একদম সহজভাবে আমরা বুঝিয়ে দিলাম। কত টাকা, 10,000 টাকা। টাকা। দেখো আমরা ক্রেডিট পাশে লিখে নিই। দেখো টাকাটা মেনে শোনা। দেখো এখানে আমি সই দিতে চাইতেছি, কিন্তু এখানে হইতেছে না। যাই হোক, তোমাদের জাবেদা হইলে কিন্তু তোমাদের অবশ্যই নাম্বারটা দিবে। ঠিক আছে? তোমরা বুঝলেই হইল। আচ্ছা যাই হোক, দেখো আমরা শেষ করলাম। দেখো 14 তারিখের পর আছে হলো 15 তারিখ। পণ্য উত্তোলন, দেখো 5,000 টাকা। পণ্য উত্তোলন করছে কত টাকা, 5,000 টাকা। তোমরা মনে রাখবা, কারবার প্রতিষ্ঠান থেকে যদি মালিক, দেখো প্রতিষ্ঠান থেকে কিন্তু একমাত্র মালিক উত্তোলন করতে পারে, তাই না? অন্য কেউ কিন্তু কোনো দিনই উত্তোলন করতে পারবে না। মনে রাখবা, কারবার প্রতিষ্ঠান থেকে যদি মালিক কোনো কিছু উত্তোলন করে, ঠিক আছে, এবং ওই ঘটনা থেকে যদি আমরা জাবেদা নির্ণয় করি, তাহলে উত্তোলন হিসাব, দেখো উত্তোলন হিসাব
উত্তোলন হিসাব অবশ্যই ডেবিট হবে, তোমরা মনে রাখবা। কথা কি বুঝতে পারছো? কারবার প্রতিষ্ঠান যদি মালিক যদি কারবার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করে এবং ওই ঘটনা থেকে যদি আমরা জাবেদা নির্ণয় করি, তাহলে এই যে উত্তোলন হিসাব অবশ্যই কী হবে? ডেবিট হবে। দেখো অবশ্যই ডেবিট হবে। তাহলে ক্রেডিট হবে কি? যে কারবার প্রতিষ্ঠান থেকে মালিক নগদ উত্তোলন করে, টাকা উত্তোলন করে, তাহলে কারবার প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু নগদ টাকা হ্রাস পাবে, তাই না? তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। এবং এই কারবার প্রতিষ্ঠান থেকে যদি মালিক নগদ উত্তোলন না করে পণ্য উত্তোলন করে, ঠিক আছে, পণ্য উত্তোলন করে, তোমরা মনে রাখবা পণ্যের আরেক নাম হলো ক্রয়। বুঝতে পারছো? যেমন হলো আমরা যদি পণ্য ক্রয় করি, পণ্যের পরিমাণ যখন বৃদ্ধি পায়, তোমরা মনে রাখবা কারবার প্রতিষ্ঠানের মধ্যে কোনো গণনার ফলে যদি পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়। ঠিক আছে? কি বলছি? কোনো গণনার ফলে যদি কারবার প্রতিষ্ঠানের মধ্যে পণ্যের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এবং ওই গণনা থেকে যদি আমরা জাবেদা নির্ণয় করতে চাই, তাহলে আমরা অবশ্যই ক্রয় হিসাব ডেবিট দেবো। এবং কোনো গণনার ফলে যদি কারবার প্রতিষ্ঠানের মধ্যে পণ্যের পরিমাণ হ্রাস পায় এবং ওই গণনা থেকে যদি আমরা জাবেদা নির্ণয় করি, আমরা অবশ্যই ক্রয় হিসাব ক্রেডিট দেবো। বুঝতে পারছো? দেখো, যেহেতু উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন করছে, যেহেতু কারবার প্রতিষ্ঠান থেকে মালিক পণ্য উত্তোলন করছে, তাহলে আমরা ক্রয় হিসাব ক্রেডিট দেবো। বুঝতে পারছো? তাহলে আমরা জাবেদা নির্ণয় করে নেই। উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু পণ্য উত্তোলন করার কারণে কারবার প্রতিষ্ঠানের মধ্যে পণ্য পরিমাণ হ্রাস পাইছে, তাহলে আমরা ক্রয় হিসাব অবশ্যই কী দেবো? ক্রেডিট দেবো। দেখো ক্রেডিট। তাহলে আমরা এই জাবেদাটা শেষ করলাম। এটা কয় তারিখ? 15 তারিখ। দেখো 15 তারিখে জাবেদা আমরা শেষ করলাম। তারপর দেখো 15 পর আছে হলো 16। দেখো 12, 14। দেখো এই 15 তারিখের জাবেদা শেষ করছে, কিন্তু দেখো প্রশ্নের মধ্যে কিন্তু 15 তারিখে জাবেদা চাই নাই। তারপরে যেহেতু আমরা অঙ্ক করতেছি, আমরা জাবেদাটা অবশ্য করে দিব। তারপর দেখো 15 পর আছে হলো 16। পাওনাদারকে চেকে পরিশোধ 3000 টাকা। দেখো পাওনাদারকে চেকে পরিশোধ কত টাকা? 3000 টাকা। দেখো চেকে পরিশোধ করছে 3000 টাকা। আমি প্রথমে বলে নিছি, চেক মানে হলো ব্যাংক। ব্যাংক কিন্তু কারবার প্রতিষ্ঠানের কি? সম্পদ। বুঝতে পারছো? ব্যাংক কারবার প্রতিষ্ঠানের কি? সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ ডেবিট হয়, এবং সম্পদ যদি হ্রাস পায় তাহলে জাবেদা নির্ণয়ের সময় ক্রেডিট হয়। যেহেতু পাওনাদারকে চেক পরিশোধ করছে, তাহলে দেখো এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা কিন্তু অবশ্য হ্রাস পাইছে, তাই না? তাহলে কিন্তু ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। দেখো ব্যাংক হিসাব কিন্তু অবশ্যই ক্রেডিট হবে, কারণ পাওনাদারকে টাকা না দিয়ে কি দিছে? চেক দিছে। যেহেতু চেক দিছে তাহলে ব্যাংক কমছে। টাকা দিলে নগদ কমতো, যেহেতু চেক দিছে তাহলে তার মানে ব্যাংক কমছে। দেখো তাহলে ডেবিট দিবা কি? দেখো পাওনাদারকে চেক দেওয়ার কারণে পাওনাদারের পরিমাণ কিন্তু হ্রাস পাইছে। পাওনাদার কিন্তু কারো প্রতিষ্ঠানের দায়, আমরা জানি দায় যদি বৃদ্ধি পায় তাহলে জাবেদা নির্ণয়ের সময় ক্রেডিট হয়, এবং দায় যদি হ্রাস পায় তাহলে জাবেদা নির্ণয়ের সময় ডেবিট হয়। তখন যেহেতু পাওনাদার দেখো যেহেতু পাওনাদার কারো প্রতিষ্ঠানের দায় হ্রাস পাইছে, তাহলে পাওনাদার হিসাবে অবশ্যই ডেবিট হবে। বুঝতে পারছো? মনে রাখবা পাওনাদার হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক হ্রাস পাইছে তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। পাওনাদার হিসাব ডেবিট। দেখো দেখো পাওনাদার হিসাব ডেবিট দিলাম, যেহেতু ব্যাংক হ্রাস পাইছে তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট দেব। দেখো ব্যাংক হিসাব ক্রেডিট আমরা দিয়ে দিলাম। দেখো এখানে কত টাকা? 3000 টাকা। যেখানে আমাদের 3000 টাকা বসাইলে হবে। জাবেদা নির্ণয়ের টাকাটা আসলে মেন বিষয় না।
দেখো লিখে দিলাম। তারপর দেখো 18 তারিখে কি আছে, এটা কিন্তু 16 তারিখ। তারপর আছে হলো 18 তারিখ। দেখো 18 তারিখ এখানে বলা হয়েছে দিনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। দেখো দিনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম, দেখো এই যে কয় তারিখে, 12 তারিখে, তখন আমরা জাবেদা কি দিয়েছিলাম, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার ডেবিট দিয়েছিলাম কিসের জন্যে? আমরা জানি কারো প্রতিষ্ঠানের মধ্যে সম্পদ যদি বৃদ্ধি পায় জাবেদা নির্ণয়ের সময় ডেবিট হয়, এবং সম্পদ যদি হ্রাস পায় জাবেদা নির্ণয়ের সময় ক্রেডিট হয়। দেখো এই যে 2000 টাকা আদায়যোগ্য নয় দেনাদারের কাছ থেকে, দেনাদার তো কারো প্রতিষ্ঠানের সম্পদ, যখন বাকিতে 15,000 টাকা বিক্রয় করছিলাম তখন সম্পদ কত ছিল? 15,000 ছিল। এখন দেনাদার 2000 টাকা দিবে না, এখন সম্পদ কত দাঁড়াইছে? 13,000 টাকা। তার মানে এই ঘটনার জন্য কিন্তু 2000 টাকা সম্পদ হ্রাস পাইছে, আমরা বুঝলাম, তাই না? দেখো যখন কারো প্রতিষ্ঠান বাকিতে 15,000 টাকা বিক্রয় করছাল তখন দেনাদার 15,000 ছিল, এখন দেনাদারের কাছ থেকে 2000 টাকা আদায়যোগ্য নয়, এর জন্য এই ঘটনার জন্য এখন দেনাদারের পরিমাণ দাঁড়াইছে কত টাকা? 13,000 টাকা। তার মানে এই ঘটনার জন্য দেনাদার সম্পদ হ্রাস পাইছে। সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, যদি হ্রাস পায় কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে দেনাদার হিসাব অবশ্যই ক্রেডিট হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডেবিট হবে কি? দেখো দেখো দেনাদারের কাছ থেকে এত টাকা আদায়যোগ্য নয়, আদায়যোগ্য নয় তার মানে আদায় করা সম্ভব না, এটার নাম হলো অনাদায়ী পাওনা, বুঝতে পারছো? অনাদায়ী পাওনা। দেখো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, এটা জাবেদা হবে। অনাদায়ী পাওনা হিসাব দেখো ডেবিট আর হবে দেনাদার হিসাব ক্রেডিট। দেখো তাহলে আমরা 18 তারিখে জাবেদা কিন্তু শেষ করলাম, তাই না? তারপর দেখো 29 তারিখ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। দেখো কত টাকা? 5,000 টাকা। দেখো মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে 5,000 টাকা। দেখো এটার জাবেদা কি হবে? আমি বলছি হলো কারবার প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো কিছু উত্তোলন করে, কিন্তু প্রথমে বলে নিয়েছিলাম এই যেখানে 15 তারিখে কোনো কিছু যদি উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব অবশ্যই কিন্তু ডেবিট হবে, বুঝতে পারছো? যেহেতু উত্তোলন করছে আমরা উত্তোলন হিসাব অবশ্যই ডেবিট দেব এটার মধ্যেও। দেখো উত্তোলন হিসাব আমরা ডেবিট দিলাম, এখন আমরা ক্রেডিট দেবো কি? যদি প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করতো আমরা নগদ টাকা ক্রেডিট দিতাম, যদি পণ্য উত্তোলন করতো আমরা ক্রয় হিসাব ক্রেডিট দিতাম, তাই না? এখানে কি উত্তোলন করছে? ব্যাংক থেকে উত্তোলন করছে, বুঝতে পারছো? যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে তাহলে কিন্তু ব্যাংকের পরিমাণ হ্রাস পাইছে, কথা কি বুঝতে পারছো? এখানে কিন্তু একটু পেঁচ আছে, তাহলে এখানে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। কারণ যেহেতু ব্যাংক থেকে মালিক উত্তোলন করছে তাহলে ব্যাংকের পরিমাণ হ্রাস পাইছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, তোমরা এখানে জাবেদা দিয়ে দিবা, যদি এখানে জায়গাটা কম, তাহলে তোমরা মোটামুটি যে জাবেদাটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যেভাবে, যে টেকনিকে, তোমরা যদি একবার যদি না বোঝো তাহলে আরেকবার দেখবা, তাহলে দেখবা তোমরা অবশ্যই এগুলা একদম সহজভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা জাবেদাটা শেষ করলাম। এখন আমরা নির্ণয় করব, দেখো ঘ নাম্বারে। দেখো এই জাবেদাটা কিন্তু আমি এখানে দেই নাই, কারণ কি? এখানে জায়গা নেই, বুঝতে পারছো? জায়গা কম, তার জন্য কিন্তু আমি এখানে দিই না। এখানে কিন্তু তোমাদের আমি এই জাবেদা কীভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর দেখো আমরা যেহেতু ঘ নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান নির্ণয় করে শেষ করলাম, এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান নির্ণয় করব। দেখো এখানে বলা হয়েছে চলমান জের ছকে ব্যাংক হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। দেখো ব্যাংক হিসাব এবং উত্তোলন হিসাব। দেখো দেখো
এখন আমাদের যে 29 তারিখের যে জাবেদাটা এখন কিন্তু আসবে, তাই না? তারপর উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো এই জাবেদার আমি প্রথম বলছিলাম কিন্তু এখানে লিখবো না, কেন লিখলাম দেখো এখানে যে খতিয়ান করতে বলেছে, ব্যাংক হিসাব করতে বলেছে এবং উত্তোলন হিসাব করতে বলেছে, এর জন্য কিন্তু আমাদের জাবেদাটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, তোমাদের বোঝানোর স্বার্থে এটা আমি কিন্তু বলছিলাম যে প্রথমে লিখবো না, তারপরে কিন্তু লিখলাম। ঠিক আছে, দেখো এখন এটা প্রয়োজন পড়বে কিসের জন্যে, এখন তোমাদের আমি বোঝাবো। দেখো এখন যেহেতু আমাদের চলমান জেড ছকে ব্যাংক হিসাব এবং উত্তোলন হিসাব প্রস্তুত করতে বলেছে, তার মানে খতিয়ান, আমরা জানি খতিয়ান দুইভাবে করা যায়, ব্যাংক চলমান জেড ছকের মাধ্যমে এবং টি ছকের মাধ্যমে। আমরা চলমান জেড ছক আজকে শিখবো কীভাবে আমরা অঙ্কটা করব। দেখো তাহলে প্রথম আমরা ছকটা কেটে নেই। দেখো প্রথমে আমরা ছক কাটবো। তোমরা মনে রাখবা চলমান জেড ছকে মোট ছকের ঘর হয় 60টি, বুঝতে পারছো? মোট 60টি ঘর হয়। তোমরা এভাবে কিন্তু অঙ্কটার ঘর কাটবা, তোমরা বই খাতার মধ্যে যখন অঙ্ক করবে এভাবে কাটবা। একটা তারিখের ঘর দিবা প্রথমে, ঠিক আছে, একটা তারিখের ঘর দিবা, তারপর একটা বিবরণ ঘর দিবা, বুঝতে পারছো? এই দেখো আমি যেহেতু এখানে দুইটা খতিয়ান করতে বলেছে, একটা ব্যাংক হিসাব একটা উত্তোলন হিসাব, দেখো একটা বিবরণ ঘর দিলাম, তারপর এই যে জাবেদা আছে এই জাবেদা থেকে আমরা এখানে খতিয়ান করব। ঠিক আছে, তাহলে এখানে একটা জাবেদা পৃষ্ঠা দিলাম। দেখো জাবেদা পৃষ্ঠা দিলাম। এখন এই যে ডান পাশে যে বাকি যে ঘর আছে, এখানে 4টা ঘর হবে, 4টা টাকার ঘরই হবে, বুঝতে পারছো? একটা ডেবিট টাকার ঘর আর একটা ক্রেডিট টাকার ঘর। দেখো আমি যেভাবে ছক কাটতেছি তুমি এভাবে কাটবা। ঠিক আছে, ডেবিট টাকার ঘর একটা, ক্রেডিট টাকার ঘর, তারপরে যে ফাঁকা জায়গা আছে ডান পাশে এখানে আবার 2টা ঘর হবে। দেখো এই যে এখান থেকে হবে, এখান থেকে তোমরা খেয়াল করো কিন্তু। ঠিক আছে, এই যে দেখো এই যে আমরা চলমান যে ছকের ঘরটা কিন্তু কেটে নিলাম একদম সহজভাবে, তোমরা কিন্তু এভাবে কাটবা। দেখো এখানে দিবে তারিখ, এখানে বিবরণ, এখানে দিবে জাবেদা পৃষ্ঠা। ঠিক আছে, এখানে জায়গা কম, জাবেদা পৃষ্ঠা দিবা, আর এখানে দিবা ডেবিট টাকা। ঠিক আছে, এখানে দিবা ক্রেডিট টাকা, আর এখানে আমরা লিখব ব্যালেন্স, এখানে আমরা লিখব ডেবিট, আর এখানে লিখব আমরা ক্রেডিট। ঠিক আছে, দেখো এই যে এখানে যেভাবে লিখছি আমরা এখানে এভাবে লিখব তারিখ, এখানে আমরা বিবরণ লিখব, এখানে আমরা লিখব জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকার ঘর, ক্রেডিট টাকার ঘর, এখানে আমরা লিখব ব্যালেন্স, দেখো এখানে আমরা লিখব ডেবিট, এখানে আমরা লিখব ক্রেডিট। দেখো এই যে আমরা ছকটা কিন্তু কেটে নিলাম, যেহেতু আমাদের ব্যাংক হিসাবে উত্তোলন হিসাব করতে হবে, তাহলে আমরা এখানে প্রথমে লিখে নিই ব্যাংক হিসাব। দেখো ব্যাংক হিসাব, আর এখানে নিচে আমরা করব উত্তোলন হিসাব। ঠিক আছে, দেখো আমরা লিখে নিলাম। এখন যেহেতু 2016 সালের অঙ্ক, এপ্রিলের আমরা লিখে নিলাম।
আচ্ছা যাই হোক, দেখো 2016 এপ্রিল মাসের অঙ্ক, ঠিক আছে। এখন যেহেতু ব্যাংক হিসাব আমরা প্রথমে করব, এই যে আমরা জাবেদা করছি দেখো, এখন আমরা এই যে ডাক, এই যে এখানে আমরা খুঁজবো না, তোমাদের আমি জাবেদা থেকে কীভাবে অঙ্ক ক্ষতি স্থানান্তর করতে হয় আমি একদম সহজভাবে শিখিয়ে দিব। এই যে দেখো আমরা যেহেতু প্রথম ব্যাংক হিসাব করতেছি, এই যে জাবেদাটা এখানে কোথায় কোথায় ব্যাংক আছে আমরা খুঁজবো, ঠিক আছে। 1 তারিখে ব্যাংক আছে দেখো, তারপরে 14 তারিখে ব্যাংক আছে, ঠিক আছে। আমরা মার্ক করে নিই কয় জায়গায় ব্যাংক আছে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তারপর দেখো 16 তারিখে ব্যাংক আছে আর 29 তারিখে ব্যাংক আছে। দেখো মোট 4 জায়গায় কিন্তু ব্যাংক লেখা আছে। এখন যখন আমরা যে হিসাব করব তখন এই জাবেদার মধ্যে আমরা ওই হিসাবটা খুঁজবো কোথায় কোথায় আছে। যেহেতু ব্যাংক হিসাব করতেছি, আমরা কোথায় কোথায় ব্যাংক হিসাব আছে আমরা খুঁজে বের করে নিলাম। এখন আমরা খালি নামিয়ে দিব, বুঝতে পারছো। দেখো এটা প্রথমটা কয় তারিখ, 1 তারিখ, 1 তারিখ লিখলাম। দেখো আমরা যখন যে হিসাবটা করব তখন ওই হিসাব খুঁজবো এখানে কোথায় আছে, বুঝতে পারছো, এখানে কোথায় আছে। কিন্তু এই বিবরণের ঘরে ওই হিসাবটা লিখবো না, ঠিক আছে। ওই হিসাবটা তো উপরে আছেই, তাই না। তাহলে বিবরণ ঘরে কী লিখবো, ওই 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 হিসাবে যখন যে হিসাবটা করব ওই হিসাবে বিপরীত পাশে যে হিসাবটা আছে ওই হিসাব লিখব। যেহেতু ব্যাংক হিসাব করতেছি তাহলে এখানে কি হিসাব আছে, নগদান হিসাব, তাহলে এখানে আমাদের নগদান হিসাব লিখতে হবে, বুঝতে পারছো। নগদান হিসাব লিখতে হবে, আমরা করতেছি কিন্তু ব্যাংক হিসাব, বুঝতে পারছো। দেখো ব্যাংক হিসাব কোন পাশে টাকা আছে, দেখো ডেবিট পাশে কিন্তু টাকা আছে, তাই না। তার মানে টাকাটা ডেবিট পাশে লিখব। কত টাকা, 25,000 টাকা। দেখো 25,000 টাকা, 25,000 টাকা, ঠিক আছে। দেখো লিখে নিলাম। এখন আমরা যখন এই ডেবিট করে টাকা লিখছি সাথে সাথে আমরা যে ব্যালেন্সের যে ঘর আছে এই ঘর আমরা সাথে সাথে লিখে দিব, বুঝতে পারছো। কত টাকা, 25,000 টাকা। টাকা লিখে দিলাম। তারপর দেখো তারপর ব্যাংক আছে কোথায়, তারপর ব্যাংক আছে হলো 14 তারিখ, 14 তারিখ দিলাম। দেখো এখানে ব্যাংক আছে, দেখো ব্যাংকের বিপরীত পাশে কোন হিসাব আছে, বিক্রয় হিসাব, তাহলে এখানে আমাদের বিক্রয় হিসাব লিখতে হবে। বিক্রয় হিসাব, আমরা কিন্তু বিক্রয় হিসাব করতেছি না, আমরা ব্যাংক হিসাব করতেছি, বুঝতে পারছো। দেখো ব্যাংক হিসাবটা কোন পাশে আছে, ডেবিট পাশে, তাহলে এখানে আমরা আমাদের টাকাটা ডেবিট পাশে বসাইতে হবে, বুঝতে পারছো। কত টাকা, দেখো এখানে 10,000 টাকা, 10,000 টাকা লিখে দিলাম। দেখো তারপর এখন কিন্তু এই টাকাটা আমাদের সরাসরি ব্যালেন্সে নিয়ে যাইতে হবে গা, ঠিক আছে। দেখো এখন আমরা দেখব পূর্বের ব্যালেন্সটা কোন পাশে আছে, কোন পাশে আছে, ডেবিট পাশে আছে। নতুন করে কোন পাশে টাকা বসাইছে, ডেবিট পাশে বসাইছে, তাই না। তার মানে ডেবিট ডেবিট মানে প্লাস প্লাস, তাহলে কী করতে হবে, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে। তাহলে 25 আর 10 কত টাকা, 35,000 টাকা। দেখো যে লিখে দিলাম 35,000 টাকা। তারপর দেখো ব্যাংক আছে কয় তারিখ, 16 তারিখ, তাহলে এখানে আমরা লিখে নিই 16 তারিখ লিখে নিলাম। দেখো এই 16 তারিখের ব্যাংক কোন পাশে আছে, দেখো ব্যাংকের বিপরীত পাশে কি আছে, পাওনাদার হিসাব, এখানে আমাদের পাওনাদার হিসাব লিখতে হবে। ঠিক আছে। দেখো এখন পূর্বে দেখো ব্যাংক ডেবিট পাশে ছিল, এখন দেখো ব্যাংক কোন পাশে, ক্রেডিট পাশে, তাই না। কত টাকা, 3,000 টাকা, তাহলে আমাদের টাকাটা ক্রেডিট পাশে লিখতে হবে, বুঝতে পারছো, 3,000 টাকা। এখন লিখলাম 3,000 টাকা, ঠিক আছে। এখন দেখো এখন এই টাকাটা কিন্তু আমাদের ব্যালেন্সে নিয়ে যেতে হবে গা, ঠিক আছে। এখন আমাদের ভাবতে হবে পূর্বের যে টাকাটা, পূর্বের টাকাটা এটা পূর্বের ব্যালেন্সটা ডেবিট পাশে আছে না ক্রেডিট পাশে আছে, পূর্বের ব্যালেন্সটা কোন পাশে আছে, ডেবিট পাশে আছে। এখন আমরা নতুন করে টাকা বসাইলাম কোন পাশে বসাইছি, দেখো ক্রেডিট পাশে বসাইছি, তার মানে প্লাস মাইনাস হয়ে গেছে, তাই না। তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 35 থেকে যদি আমরা 3,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে,
32,000 টাকা থাকবে। বুঝতে পারছো? তারপর দেখো 16-র পরে ব্যাংক আছে কয় তারিখ? 29 তারিখ। এখানে লিখে নিই 29 তারিখ। তাহলে ব্যাংকের বিপরীত পাশে কি আছে? উত্তোলন হিসাব। এখানে লিখে নিই উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব দেখো এখন ব্যাংক কোন পাশে আছে? এখনও কিন্তু ব্যাংকটা ক্রেডিট পাশে আছে, তাই না? দেখো এখানে কত টাকা? 5,000 টাকা। আমরা টাকার অঙ্ক এখানে বসাই নাই, টাকা আমরা বসে নিলাম, এক পাশে বসাইলাম, এক পাশে বসে নেই 5,000 টাকা। দেখো এখন দেখো ব্যাংকটা কোন পাশে আছে? যেহেতু আমি ব্যাংক হিসাব করতেছি, ব্যাংকটা ক্রেডিট পাশে আছে, আমাদের এই টাকাটাও ক্রেডিট পাশে বসাতে হবে 5,000 টাকা। দেখো বসিয়ে দিলাম। এখন এই 5,000 টাকা আমাদের এই ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করতে হবে। পুরো ব্যালেন্সটা কোন পাশে ছিল? ডেবিট পাশে আছে, তাই না? এখন নতুন করে ব্যালেন্স বসালাম ক্রেডিট পাশে, তার মানে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে 32 থেকে যদি আমরা 5,000 টাকা বিয়োগ করে দিই তাহলে কত টাকা থাকবে? 27,000 টাকা থাকবে, তাই না? দেখো একদম কিন্তু সহজভাবে আমরা এই ক্ষতিটা করে নিলাম। বুঝতে পারছো? করে নিলাম। এখন আমাদের পরবর্তীতে দেখো এই ব্যাংক হিসাব কিন্তু শেষ, এখন আমাদের উত্তোলন হিসাব করতে হবে। এখন আমাদের খুঁজতে হবে উত্তোলন হিসাব কোথায় কোথায় আছে, ঠিক আছে? দেখো উত্তোলন হিসাব কোথায় আছে? দেখো এই এখানে আছে উত্তোলন হিসাব। দেখো উত্তোলন হিসাব এখানে আছে, তারপর আছে দেখো এই যে 29 তারিখ, তাই না? দেখো আমরা উত্তোলন হিসাব তুলে দুইটা পেয়েছি, তাই না? একটা কয় তারিখ? 14 তারিখ। দেখো এখানে কি 14 তারিখে উত্তোলন করছে? দেখে নিই আমরা, না 15 তারিখ, ঠিক আছে? এটা এখানে 15 তারিখ হবে, এই যে লিখছি 15 তারিখ। তাহলে আমরা এখানে লিখে নেই 15। দেখো যেহেতু আমরা উত্তোলন হিসাব করতেছি, এখানে যাবে আমাদের খুঁজবো উত্তোলন হিসাব কোথায় কোথায় আছে। আমরা খুঁজে পাইছি দুই জায়গায় আছে, একটা 15 তারিখ, একটা 29 তারিখ। এখন যেহেতু আমরা উত্তোলন হিসাব করতেছি, আমরা জানি বিবরণ করে আমাদের যে হিসাবটা করি তার বিপরীত পাশে এন্ট্রি লিখতে হয়। উত্তোলনের বিপরীত কি আছে? ক্রয় হিসাব। ক্রয় হিসাব, তাই না? উত্তোলনটা কোন পাশে আছে? ডেবিট পাশে। তাহলে টাকাটা আমাদের ডেবিট পাশে বসাতে হবে। কত টাকা? 10,000 টাকা। সরাসরি আমাদের টাকাটা ব্যালেন্সে নিতে হবে। দেখো টাকা যেহেতু ডেবিট পাশে বসাইছি, টাকাটা আমরা ডেবিট পাশে বসাবো 10,000 টাকা। দেখো 10,000 টাকা বসাইলাম আমরা। তারপর দেখো এখন আমাদের খুঁজতে হবে আর কোথায় উত্তোলন আছে। দেখো এই 29 তারিখ আছে, 29 তারিখ উত্তোলন আছে। এখন আমরা যেহেতু উত্তোলন হিসাব করতেছি, আমাদের বিবরণ করে লিখতে হবে বিপরীত পাশে যে এন্ট্রি আছে, তাই না? ব্যাংক হিসাব লিখতে হবে। তাহলে ব্যাংক হিসাব। দেখো যেহেতু আমরা উত্তোলন হিসাব করতেছি, উত্তোলন হিসাব কোন পাশে আছে? ডেবিট পাশে। টাকাটা আমাদের ডেবিট পাশে লিখতে হবে। কত টাকা? 5,000 টাকা। আমাদের এখন 5,000 টাকা ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করতে হবে। দেখো পূর্ব ব্যালেন্স ছিল ডেবিট পাশে, এখন আমরা নতুন করে বসাইছি ডেবিট পাশে, তার মানে আমাদের যোগ করতে হবে। দেখো পূর্বে ছিল 10, নতুন করে বসাইছি 5, তাহলে 15,000 টাকা। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত অঙ্কটা সমাধান নির্ণয় করলাম। তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কটা একের দিকবার দেখবা এবং বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।